আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। চাকরির জন্য না ছুটে মৎস্য উদ্যোক্তা হতে প্রধানমন্ত্রীর আহ্বান। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তন করেছে মন্তব্য। করোনা ভাইরাসে আবারও বেড়েছে মৃত্যু ও আক্রান্তের হার। ভারতীয় ধরনের সংক্রমণ রোধ না করলে ব্ল্যাক ফাঙ্গাস বিপর্যয়ের আশঙ্কা। রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে। গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় এক হয়ে কাজ করার অঙ্গীকার। হাইব্রিড ধানের জনক বিজ্ঞানী ইয়াং লং পিং পরলোকে। কম জমিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কারিগরের বিদায়ে শোক। প্রাকৃতিক সম্পদের চাপ কমাতে জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিলের প্রস্তাব। জীববৈচিত্র্য দিবসে গবেষণা ও সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং 4 মাস পর রবিবার হোম ওয়ানডে সিরিজে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাকিব মুস্তাফিজ ফেরায় প্রথম ম্যাচেই টাইগারদের জয়ের স্বপ্ন। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে রাশিয়ায় বালুর তৈরি ভাস্কর্য উৎসবের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে মৎস্য উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে মাছের উৎপাদন অনেক বেড়েছে। সময় ইসলামের রিপোর্ট। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মৎস্যজীবী লীগের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ক্ষেত্রে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের মাছের উৎপাদন যেখানে 27 লক্ষ মেট্রিক টন ছিল, এখন আমরা প্রায় 50 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি উৎপাদন করা শুরু করেছি। আর সেই সাথে সাথে আমাদের খাদ্য তালিকায়ও মানে মাছ আর ইলিশ উৎপাদনে কিন্তু আমরা পৃথিবীতে এখন 1 নাম্বার দেশ হিসেবে, এবং আমরা যে কোনো হোক আমরা ইলিশ উৎপাদনের জন্য যথেষ্ট পদক্ষেপ নিই। আর মাছের প্রজননের টাইমে আমরা মৎস্যজীবীদের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে থাকি, তাদের খাদ্য সাহায্য দেই। আমরা প্রত্যেককে প্রতি মাসে আমরা বিনা পয়সায় খাদ্য দিয়ে থাকি, চাল দিয়ে থাকি। আর সেই সাথে সাথে আবার ঝাঁকায় করে মাছের চাষ তার ব্যবস্থাও আমরা নিয়েছি বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করে থাকি, যাতে আমাদের মৎস্যজীবীরা কোনো রকম কষ্ট না পায়, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। যুব সমাজকে শুধুমাত্র চাকরির পিছনে ছুটাছুটি না করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে আমি বলবো যে কোনো ছেলে মেয়ে লেখাপড়া শিখে শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে, তাহলে সে পয়সা পেতে পারে। পাশাপাশি আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা সবথেকে গুরুত্ব দিচ্ছি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা। সেখানেও খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা যায় এবং সেখানে মাছ এবং মৎস্যজাত যে কোনো পণ্য সেগুলি প্রক্রিয়াজাত করতে পারে, বাজারজাত করতে পারে, সেই সুযোগটাও সৃষ্টি হচ্ছে। আর যুব সমাজের জন্য আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, যেখানে কোনো জামানত ছাড়াও ঋণ নেওয়া যেতে পারে এবং সেই ঋণ নিয়ে যে কেউ নিজের পায়ে দাঁড়াতে পারবে, কাজ করতে পারবে। অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে অনলাইনে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, যারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল, তারাই এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকার বিরোধী উস্কানি দিচ্ছে। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার আবার বেড়েছে। শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 38 জন, সুস্থ হয়েছেন 759 জন। তবে করোনামুক্ত হওয়ার পরও শ্বাসকষ্ট, ক্লান্তি সহ কোভিড পরবর্তী নানা জটিলতায় ভুগছেন অনেকেই। করোনার ভারতীয় ধরনের সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা না নিলে দেশেও ব্ল্যাক ফাঙ্গাসের মতো বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। আফরোজা হাসির রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঈদের পর এক সপ্তাহ ধরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রেখা অনেকটা ঊর্ধ্বমুখী। শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 38 জন মারা গেছেন। মোট মৃত্যু 12,348 জন। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,028 জন। আক্রান্তের হার 8.41%। মোট আক্রান্ত 7,87,726 জন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,29,798 জন। তাদের অনেকেই শ্বাসকষ্ট, অবসাদ, ক্লান্তি সহ কোভিড পরবর্তী নানা জটিলতায় ভুগছেন। করোনার ভারতীয় ধরনের বিস্তার বাড়লে এ তালিকায় ব্ল্যাক ফাঙ্গাস যুক্ত হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। করোনা পরবর্তীতে 10টা সিমটম দেখা দেয় মোটা দাগে, অনেক রকম সিমটম দেখা যায়, তা মোটা দাগে 10টার মধ্যে 1 নম্বর হলো কিছু দুর্বলতা, 2 নম্বর হলো ফগি ব্রেন, শ্বাসকষ্ট হয়, লং টার্ম ব্রিদিং ডিস্টারবেন্স, এটা দেখা দিচ্ছে। ইন্ডিয়ার ভেরিয়েন্টটা বা ব্ল্যাক ফাঙ্গাসটা একটু ডিটেরিয়েট করতেছে, খারাপের দিকে যাচ্ছে, সেগুলো অবভিয়াস। এটা যদি ইনফেকশন দেখা দেয় তাহলে অবশ্যই একটু খারাপের উন্নতির দিকে যেতে পারে। কাজেই আমাদেরকে স্বাস্থ্যবিধির উপর নজর দিতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এই দাবি নিয়ে রবিবার তারা সরকারের 3 জন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। সাংবাদিক সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন সাংবাদিক নেতারা। লাইলা নওশিনের রিপোর্ট। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, সাংবাদিক সুরক্ষা আইন, গণমাধ্যম কর্মী আইন ও স্বাধীন সাংবাদিকতার বিষয়ে সাংবাদিক নেতাদের বৈঠক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বৈঠকে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা। তারা আশা করছেন রোববার জামিনে মুক্ত হবেন রোজিনা ইসলাম। নানা দিক নিয়ে আলোচনা করেছেন। 3 ঘন্টা বৈঠকের পর রোববার রোজিনার জামিন আবেদনের ওপর আদেশ পর্যন্ত তা মুলতবি করেন সাংবাদিক নেতারা। সরকারের 3 জন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তারা। রোজিনার মুক্তির বিষয়ে আমরা সরকারের 3 জন মন্ত্রী যারা নীতি নির্ধারণে পর্যায়ে ভূমিকা রাখেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব। আমরা আশা করব তার আগেই সাংবাদিক রোজিনা নিঃশর্ত ছাড়া পাবেন। শুধুমাত্র রোজিনা ইসলাম এখন আর ইস্যু নয়, কারণ এই ঘটনাটি এমন একটি প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে যে এখন সাংবাদিক সুরক্ষা আইনের দরকার। সাংবাদিকদের প্রোটেকশনটা জরুরি হয়ে পড়েছে সাংবাদিকতা যদি আমরা করতে চাই। সাংবাদিক নেতারা বলেন, তথ্য অধিকার আইন থাকার পরও তথ্য চুরির অপবাদ দেওয়াটা সাংঘর্ষিক। সাংবাদিকের অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার অঙ্গীকার করেন তারা। অবাধ তথ্য অধিকার আইন থাকাকালীন অবস্থায় এই অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সাংবাদিকদের মুক্তভাবে কাজ করতে না দেওয়াটা একটি সাংঘর্ষিক অবস্থান। কিছু মামলা আজকে যেভাবে রোজিনাকে ইস্যু নিয়ে সরকারকে এবং গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়েছে, সেই অবস্থান থেকে আমরা সবাই সরে আসতে চাই। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ডিআরইউ কার্যালয়ে প্রতীকী অনশন করেছেন নারী সাংবাদিকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ফ্লাইট বাতিল হওয়া, নতুন করে টিকিট রি-ইস্যু করা, সৌদি আরবে হোটেল ও কোয়ারেন্টাইনের জন্য অতিরিক্ত কি পরিমাণ অর্থ দিতে হবে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকায় সৌদি আরবে যেতে ইচ্ছুক প্রবাসীরা জটিলতায় পড়েছেন। এসব জানতে তারা আবারও ভিড় করছেন ঢাকায় সৌদি এয়ারলাইন্সের কারওয়ান বাজার সেলস সেন্টারে। বিস্তারিত মাসরুর শাকিলের রিপোর্টে। প্রচণ্ড গরমে ঠেলাঠেলি করে লাইনে দাঁড়ানোরা সবাই সৌদি আরব প্রবাসী। ছুটিতে দেশে এসেছিলেন তারা। 22 মে থেকে সৌদি সরকার নতুন নিয়ম করেছে। এখন থেকে যারা দেশটিতে যাবে তাদের হোটেল ও কোয়ারেন্টাইনের ব্যবস্থা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে করতে হবে। প্রবাসীরা বলছেন, এয়ারলাইন্স কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো ঘোষণা না দেওয়ায় তারা অনিশ্চয়তায় পড়েছেন। আমরা গতকাল আসছি, এখন পর্যন্ত কোনো সিরিয়ালে পাই নাই। আমার ফ্লাইট আসলে 19 তারিখে রাতে 12টা বাজে। তারপর আমি এয়ারপোর্টে গেছি, যাওয়ার পরে বলতে হয়েছে হোটেল বুকিং দেওয়ার জন্য।
তারপর আমি হোটেল বুকিং দিছি, দিয়ে ভিতরে গেছি, বলতে হয় যে হোটেল যেটা বুকিং দিছি এটা হবে না, হোটেল হলিডে লাগবে সৌদি আরব। তারপরে এটা আর করতে পারি নাই, তারপর এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, ঢুকার পরে আমাদেরকে 12:40 ফ্লাইট আসলো, তারপর দেয় নাই কিছু, বলতে হয় যে আর পরের দিন 20 তারিখে সকাল 10টার সময় এই জায়গায় থাকতে, তারপর এয়ারপোর্টে বার করে দিয়েছে, পরে সারা রাত রাস্তার ভিতরে ছিলাম। এখানে গতকালকে প্রায় 4 ঘন্টা দাঁড়াইছি, অফিসে যাওয়ার পরে বলছে যে 55,000 টাকা নিয়ে আসো হোটেল বুকিংয়ের জন্য, করোনা রিপোর্ট নিয়ে আসতে হবে। আমি তাড়াতাড়ি করে রাত্রে গেছি, করোনা রিপোর্ট আজকে সকাল 6টাতে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে লাইনে ছিলাম, ওখান থেকে ধাক্কা দিয়ে এখানে আইনিয়া দিছে রোদের মধ্যে। তাদের দাবি হোটেল ও কোয়ারেন্টাইনের জন্য যাত্রীদের কত টাকা দিতে হবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ যেন তা নির্দিষ্ট করে জানিয়ে দেয়। টিকিট ওকে করার জন্য এবং হোটেল বুকিং করার জন্য, কিন্তু আজকে হবে না, বলতেছে কালকে হবে, কালকে যাদের কালকে হবে তাদের, এই অবস্থা। কালকে আমার 23 তারিখে ফ্লাইট, তখন মনে করেন রাত 1টা, আর এখন কি এখানে কি বুকিং কার্ড দিবে না এয়ারপোর্টের থেকে দেবে এটা জানতে চাচ্ছি। আর প্রত্যেকটা ফ্লাইটে যে কে কোন যাত্রী যাচ্ছে তাদের যে একটা নির্দিষ্ট শিডিউল থাকতো লেখা, যে না যারা 2টা যাত্রী এতটা থেকে আপনারা দাঁড়াবেন, বা রাত 12টা যাত্রী, যদি শিডিউলটা থাকতো আমার মনে হয় প্রত্যেকটা যাত্রীদের অনেক সুবিধা হতো। তবে সৌদি গমনেচ্ছুদের দাবি নিয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। লকডাউনের কালে বিভিন্ন সময় প্রবাসীরা এ ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন, সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে এসে ভিড় করেছেন, এবং করোনাকালে এ ধরনের ভিড় স্বাস্থ্যের জন্য দারুণ ক্ষতিকর এবং সংক্রমিত হার বাড়িয়ে দেয়। তারপরও সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের কারোর সাথে কথা বলার পাওয়া যাচ্ছে না, যিনি বলতে পারবেন যে এই সমস্যার তারা কিভাবে সমাধান করছেন। রাজধানীর কারওয়ান বাজার সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। হাইব্রিড ধানের জনক গণচীনে সর্বোচ্চ সম্মানে ভূষিত বিজ্ঞানী ইয়াং লংপিং মারা গেছেন। চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশার একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 91 বছর। পৃথিবীর 9%-এরও কম জমিতে 1/5 মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তার অবদানকে অনেক বড় করে দেখা হয়। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। দরিদ্র কৃষক পরিবারে জন্ম ইয়াং লংপিং এর। ছাত্র জীবনেই গণচীনের মানুষের খাদ্য নিরাপত্তার কথা ভাবনায় আসে তার। স্বপ্নের পথে পা বাড়ান 60-এর দশকে এসে। এভাবেই টানা 60 বছর চীনের অর্থনৈতিক বুনিয়াদ তৈরির জন্য খাদ্য নিরাপত্তার ভার অনেকটা একাই কাঁধে নেন ইয়াং লংপিং। অর্জন করেন অভাবনীয় সাফল্য। ধান আবাদী দেশগুলো যখন উৎপাদনের হার হিসেব করছে 2-2.5 টন, তিনি তখন এগোচ্ছেন নতুন নতুন হাইব্রিড জাতের 4 থেকে 6 থেকে 8 টনের উৎপাদন হিসেবে। এখন চীনের অর্ধেক জমিতে আবাদ হচ্ছে ইয়াং লংপিং উদ্ভাবিত হাইব্রিড জাতের ধান। ইয়াং লংপিং এর উদ্ভাবিত হেক্টর প্রতি 17 টন উৎপাদন সক্ষম সুপার হাইব্রিড এখন বিশ্ববাসীর সামনে এক বিস্ময়। হুনান প্রদেশের চাংশায় নিজের কর্মক্ষেত্র থেকে একাধিকবার চ্যানেল আইয়ের হৃদয় মাটি মানুষের ক্যামেরায় কথা বলেছেন চীনের সবচেয়ে সম্মানিত এই কৃষি বিজ্ঞানী। বাংলাদেশ সম্পর্কে তিনি বরাবরই ছিলেন দারুণ আশাবাদী। If you have good management, yes, culture practices, and the yield can be even higher, and reach 8 tons. It is very possible. Our strategy to help developing countries. হাইব্রিডের জনক ইয়াং লংপিং পেয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার ও খ্যাতি। 2004 সালে পেয়েছেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ। 2 বছর আগে তিনি চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান মেডেল অফ দ্য রিপাবলিকান অর্জন করেন। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে তার এই দীর্ঘ সময়ের কাজের প্রতি আমাদের শ্রদ্ধা। শাইখ সিরাজ, চ্যানেল আই। করোনা পরবর্তী প্রাকৃতিক সম্পদে চাপ কমাতে বাজেটে বরাদ্দ দিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব জীববৈচিত্র্য দিবসে ভার্চুয়াল আলোচনায় দেশি প্রজাতি নিয়ে গবেষণা, শিক্ষা ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন উদ্ভিদ ও প্রাণীবিদরা। শমিক আহমেদের রিপোর্ট। টিকে থাকতে প্রকৃতির অপরিহার্যতা প্রতিপাদ্যে পালন হলো বিশ্ব জীববৈচিত্র্য দিবস। এ উপলক্ষে বায়োডাইভার্সিটি কনজারভেশন ইনিশিয়েটিভ বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ভার্চুয়াল আলোচনায় বাংলাদেশ ও রাজধানী ঢাকার জীববৈচিত্র্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। একমাত্র বায়োডাইভার্সিটি যদি আমরা সুষম ব্যবহার নিশ্চিত করি,
তাহলে সেখান থেকে আমরা এই নিরাপত্তাটুকু পাবো। যদি তা না হয় তাহলে আমাদের পক্ষে আমাদের এই সব সভ্যতাকে সাস্টেন করা অসম্ভব হয়ে যাবে। গবেষণার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্ভিদ ও প্রাণীবিদরা। যারা নগর প্ল্যানার তাদেরকে অবশ্যই উচিত উদ্ভিদ বিজ্ঞানীদের এবং প্রাণী বিজ্ঞানীদের নিয়ে প্ল্যানিং করা, তাহলে হবে কি সত্যিকার প্ল্যানিং হবে। আমরা দেখতে চাই আমাদের যে বায়োডাইভার্সিটি সেগুলো যেন সংরক্ষিত থাকে। আমাদের লোক সংখ্যা অনেক বেশি, আমাদেরকে অনেক বেশি এই সমস্ত ব্যাপারে আরো বেশি সোচ্চার হওয়া দরকার, আরো বেশি ডাইনামিক হওয়া দরকার এবং আরো বেশি কর্মসূচি নেওয়া দরকার যে কিভাবে আমরা আসলে আমাদের জৈব বৈচিত্র্য রক্ষা করতে পারি। গুরুত্ব সহকারে সরকার যেভাবে জেন ব্যাংক স্থাপন করেছেন, আমরা যারা এই সমস্ত ফিল্ডে কাজ করছি তাদের সবাইকে সজাগ দৃষ্টিতে রাখতে হবে এবং এই জেনেটিক ডাইভার্সিটি মেনটেন করলে বায়োডাইভার্সিটি উন্নত হবে। এই বায়োডাইভার্সিটিকে রক্ষা করে এখান থেকে কিন্তু আমরা প্রচুর সম্পদ অর্জন করতে পারি এবং সরকার এবং বিজ্ঞানী এবং যারা আজকে সরকারের যে স্টেক হোল্ডার গুলিকে যারা এখানকার আমাদের বিভিন্ন সংস্থাগুলির সাথে যারা যুক্ত, তারা যদি একত্রে কাজ করতে পারি তাহলে কিন্তু এটাকে কিন্তু সঠিকভাবে কাজে লাগানো সম্ভব। এই দায়ভারটা কিন্তু আমার, কারণ আমি কিন্তু আমার মাছ নিয়ে কখনোই গবেষণা করিনি বা আমি কিন্তু আমাদের দেশের মাছটাকে চেনার চেষ্টা করিনি। তাতে হচ্ছে কি বিদেশিরা এসে ওরা করে কনসালটেন্সি করে, ওরা বিদেশি মাছ আমাদের দিয়ে যায়। এই সেম থিং হয়েছে এই গাছের বেলায়। বাজেটে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। বাজেটে দেখি সবসময় অন্যান্য খাতে একটু করে হলেও নানাভাবে বাড়ে, কিন্তু এই পরিবেশ প্রকৃতির ব্যাপারে সেই রকম কিন্তু অর্থায়ন হয় না। সুতরাং এখানেও কিন্তু জোর দিতে হবে। কিছুদিনের মধ্যেই কিন্তু আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রণয়ন করা হবে। জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিল চালু করা একান্তই প্রয়োজন এবং এটা যদি না করা হয় তাহলে কিন্তু এই যে কোভিড এর যে ডিজাস্টার হয়ে গেল, কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে দেশের প্রাকৃতিক সম্পদের উপর অতি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়বে। জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিলের অর্থের মাধ্যমে এই সংকট মোকাবেলা করা সম্ভব এবং সেটা করতে হলে কিন্তু এখন থেকে কাজ করা উচিত এবং আমার মনে হয় সরকারের পাশাপাশি আমাদেরও কিছু করা উচিত। আলোচনায় যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। কৃষির যান্ত্রিকতার বহুমুখী সুফল পাচ্ছেন কৃষক। এবার দ্রুততার সঙ্গে সিংহভাগ ক্ষেতের বড় ফসল ঘরে তোলার ক্ষেত্রে মাঠে কাজ করেছে সমন্বিত ফসল কাটা যন্ত্র। এতে কৃষকের সময় ও ব্যয় অনেক সাশ্রয় হয়েছে। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। উন্নত বিশ্বে বহুমুখী যান্ত্রিকতা এবং প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে এগিয়ে চলছে কৃষি। বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই ছিল পিছিয়ে। করোনা পরিস্থিতিতে নিরাপদ ফসল ঘরে তোলার তাগিদ থেকে গত বছর একযোগে মাঠে নামে 1240টি কম্বাইন্ড হারভেস্টার। কৃষকের কাঁচি চালানোর পাশাপাশি ফসল তোলার জাদুকরী সাফল্য ছড়িয়ে পড়ে দেশে। এ মৌসুমে এসে যোগ হয় আরও 1380টি। মাঠে রয়েছে 789টি রিপার। ফসল তোলার এই সুবিধে পাল্টে দিয়েছে ধান আবাদের হিসেব নিকেশ। 12 সময় জায়গা কাটতে 2টা কামলা লাগতো, এখন বর্তমানে যে কামলার দাম সেই হিসাবে 2000 টাকা লাগতো। এখন আমরা এই মেশিন দিয়ে ধান কাটাতে মানে 1000 টাকা ধান কাটতে পারলাম। যারাই মারাই একসাথে হয়েছে, আবার রান্না করতে হয় না। মহিলা রান্না করবা গেলে মহিলারা বাচ্চারা খেতে দিতে পারছে। রান্না করতে হয় মানে লেবারের খাবার দিতে হয় না, 3 টাইম খাওয়ান দেওয়ার নাকি। কামলা দিয়ে কাটলে আমাদের সময়টা অনেক বেশি লাগে, টাকা পয়সার দিক দিয়ে সব দিক দিয়ে সুবিধা হইলো। আচ্ছা আচ্ছা, আপনার জীবনে কোনোদিন কি ভাবছিলেন যে এরকম মেশিন দিয়ে ধান কেটে একবারে ঘরে তুলে নিয়ে যাবেন? না, একজন কামলা নিতে লাগে 1200 টাকা, এখন কামলা লাগতেছে না, এটা আমরা 80 টাকা শতাংশ কাটতেছি। সমন্বিত এই ধান কাটা যন্ত্রে যুক্ত হচ্ছে নানান সুবিধে, যুক্ত হচ্ছে প্রযুক্তিগত উৎকর্ষ। এইটাই প্রথমবার একটা সেন্সর বিশিষ্ট একটা ইয়ানমার মেশিন, কিন্তু সবচেয়ে বড় কথা যে এটা ট্র্যাকিং করা যাচ্ছে। যখন মেশিনটা স্টার্ট করে তখন একটা পজিশন লোকেট করে, এখানে যেমন 7-7-এর পরে 8 এই জায়গাটায় গেছে, এরপর 9-এ আসছে, 9-এর পরে 10-এ আসছে, 10-এর পরে আবার 11-তে। তাহলে মোট কতটুকু এরিয়া ধান কাটা হলো? আমরা 4টা পয়েন্ট, এই যে একটা প্লটের 4টা পয়েন্টে আমরা লোকেট করছি, এক কর্নারগুলি 1, 2, 3, 4। আমরা যে মার্কিংটা করলাম 0.39 একর আর কি। দেশের শতভাগ কৃষকের কাছে যান্ত্রিক কৃষির এই সুবিধে পৌঁছে দেওয়াই সময়ের বড় দাবি। শাইখ সিরাজ, চ্যানেল আই।
এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা বঙ্গবন্ধু ওডিআই সিরিজ 2021। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর 1টায় মাঠে নামবে দুই দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বললেন, সিনিয়রদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদেরও সমান দায়িত্ব নিয়ে খেলতে হবে। সাকিব ফেরায় দলেও আত্মবিশ্বাস বেড়েছে। তামান্না তানজিনা রিপোর্ট। প্রিয় দর্শক, রিপোর্টটি এখন আমাদের হাতে এসে পৌঁছানো মাত্র তা আপনাদেরকে দেখিয়ে দিব। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতির পর জানিয়ে ফিরব। করোনা ভাইরাসে ভারতে আবারও 4000-এর বেশি মানুষের প্রাণহানি। কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম একজনের মৃত্যু। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ ও ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে 26শে মের মধ্যে ভারত ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। সেই সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা বেড়ে সারা দেশের ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রোকসানা আমিনের রিপোর্ট। 2020-এর মে মাসেই বাংলাদেশ উপকূলে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আমফান। এক বছরের মাথায় আবারও বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যা নাগাদ নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে লঘুচাপটি। পরে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা অঞ্চলের দিকে আঘাত আনতে পারে। এটা যেহেতু আপনার এখনো লঘুচাপ সৃষ্টি হয় নাই, হয়তো সন্ধ্যা নাগাদও হয়ে যেতে পারে, মানে পরবর্তী 24 ঘন্টা বলছি আমরা, এটা সন্ধ্যার মধ্যে হয়ে যেতে পারে। এখনো লঘুচাপ হয় না, তবে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 26 তারিখ নাগাদ এটা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল, বিশেষ করে খুলনা কোস্টে বরাবর পৌঁছাতে পারে। শর্ট পিরিয়ডের ভিতরে এটা কোস্টের কাছাকাছি চলে আসবে, যে কারণে বডি মুভমেন্ট একটু বেশি থাকবে তুলনামূলক। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় দুদিন ভ্যাপসা গরমের অনুভূতি থাকবে। গত 24 ঘন্টায় যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা হলো 39 ডিগ্রি সেন্টিগ্রেড খুলনায়, এবং ঢাকায় 37 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে। এবং এটা আগামী 1 থেকে 2 দিন আরো অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং বর্তমানে যে তাপদাহটা দেখছেন, একটু অস্বস্তির পরিমাণ অনেক বেশি। কারণ হলো আপনার জলীয় বাষ্পের পরিমাণটা আগের তুলনায় অনেক বেড়ে গেছে বাংলাদেশের উপরে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মাঝারি শক্তির ঘূর্ণিঝড় যশের সময় বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 120 থেকে 150 কিলোমিটার হতে পারে। গভীর সমুদ্রে থাকা সব নৌযানকে 23 মের মধ্যে উপকূলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। 24শে মে থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালুর দাবি জানিয়েছে যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি। করোনাকালে আর্থিক সংকটে পড়া শ্রমিকদের জন্য প্রণোদনা চাইছেন তারা। সুলতানা হিমুর রিপোর্ট। কোভিড পরিস্থিতিতে চলমান লকডাউনে শপিং মল, রেস্তোরাঁ, অভ্যন্তরীণ বাস আর ফ্লাইট চলাচল করলেও এখনো বন্ধ যাত্রীবাহী নৌযান চলাচল। এমন পরিস্থিতিতে বেতন বোনাস না পাওয়ায় সংকটে পড়ার কথা বলছেন নৌযান শ্রমিকরা। লঞ্চ না চললে মালিক বেতন দেবে কোত্থেকে? মালিক চলবে, আমরা চলবো, মালিক চলবে। লঞ্চ চললে মালিক চলবে, আমরা চলবো। আমাদের মালিকের কিছু দিলে সেও আমাদেরকে দেবে, আমি যদি তারে না দিতে সে দেবে কোত্থেকে? যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির সংবাদ সম্মেলনে 24শে মে থেকে লঞ্চ চলাচল সহ 6 দফা দাবি তুলে ধরা হয়। স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক। শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য, প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা অতি বিলম্বে মালিকদের মাঝে বন্টন করা হোক। যদি সরকার এটা সাড়া না দেয় বা মাইনা না নেয়, তাহলে আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা কোনো কি বলে শ্রমিক না, ওইটা না সেটা না, জ্বালাও পোড়াও, ওইসব ধমকি দিয়া ব্যবসা হয় না। বিআইডব্লিউটিএ বলছে, সরকারের পক্ষ থেকে নৌযান শ্রমিকদের 2500 টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও লঞ্চ মালিকদের কাছ থেকে শ্রমিকদের তালিকা সহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি। বেতন বোনাস দেওয়ার জন্য সরকার বলে দিয়েছে যে মালিকদের নিজস্ব ব্যাংকের মাধ্যমে আবেদন করলে সাথে সাথে তারা তাদের যে স্টাফ আছে তাদের অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দিবেন। কিন্তু এই জিনিসগুলো তারা তাদের যে দাবিনামা তার মধ্যে কিন্তু উল্লেখ করেন নাই যে সরকার যে তাদেরকে সহযোগিতা করছেন। কনজারভেন্সি চার্জ গতবার লঞ্চ বন্ধ ছিল, আমরা বন্ধ করে দিয়েছি,
লঞ্চ যখন চলে না তখন বার্দিং চার্জও দিতে হয় না। তবে লঞ্চ মালিক সমিতি বলছে সরকারের বরাদ্দ করা টাকা ছিল ঈদ শুভেচ্ছা, তাও বেশিরভাগ শ্রমিকের হাতে পৌঁছায়নি। কোভিড পরিস্থিতিতে প্রণোদনা চাইছেন তারা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বাস্তুতন্ত্রের টেকসই উন্নয়নের উদ্যোগ না নেওয়ায় করোনার মতো বিপর্যয় ঘটেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন। বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের ভার্চুয়াল আলোচনায় তিনি জীববৈচিত্র্য সংরক্ষণে বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। টেকসই উন্নয়নে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। ভারতে করোনায় একদিনে আবারও 4,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত 2.5 লাখের বেশি মানুষ। গত কয়েক সপ্তাহে হাজারো মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে পশ্চিমবঙ্গের একজন সহ ভারতে মোট 90 জনের মৃত্যু হয়েছে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। শনিবার সকাল পর্যন্ত ভারতে মোট আক্রান্ত 2,62 লাখ ছাড়িয়েছে। প্রায় 3 সপ্তাহ ধরে দেশটিতে গড়ে প্রতিদিন 3 লাখের বেশি সংক্রমণের পর চলতি সপ্তাহের শুরুতে সংক্রমণ কিছুটা কমে। 15 মের পর প্রায় 30,000 মানুষ করোনায় মারা গেছে। ভারতে একদিকে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস, আরেকদিকে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মিউকরমাইকোসিস। মে মাসের শুরুর দিকেই ভারতের চিকিৎসকরা ব্ল্যাক ফাঙ্গাস নামে পরিচিত এই জীবাণুর ব্যাপারে সতর্ক করেন। ইতোমধ্যেই ভারতের 2 রাজ্যে নতুন এই রোগের জন্য মহামারী ঘোষণা করে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে দক্ষিণ ভারতের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণহীন। কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালায় বেড়েছে সংক্রমণ। মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম ও মিজোরামেও বাড়ছে সংক্রমণ। করোনার গতি রোধ করতে কর্ণাটকে লকডাউন 7 জুন এবং কেরালায় 30 মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। ভারত সরকার জানিয়েছে শুক্রবার পর্যন্ত দেশটিতে 19,32 লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবার নিটোল টাটা বিশেষ সংবাদ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছে ব্যতিক্রমী ভাস্কর্য উৎসব। বিভিন্ন দেশের ভাস্কররা এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। নানা দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য বালু দিয়ে তৈরি ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। প্যারিস, ব্রাজিল, উত্তর আমেরিকা ও জর্জিয়া সহ বিভিন্ন দেশের রূপকথার চরিত্রের পাশাপাশি এই উৎসবে ভারতীয় উপকথার চরিত্র গণেশের বালির ভাস্কর্য প্রদর্শন করা হচ্ছে। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এবার কৃষি সংবাদ। সমলয় চাষাবাদে কৃষককে উদ্বুদ্ধ করতে আধুনিক কৃষি যন্ত্রপাতির সাহায্যে ধান রোপণ, কর্তন ও মাড়াই শুরু হয়েছে লালমনিরহাটে। কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের মদনপুর গ্রামে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে 12 জন কৃষকের 50 একর জমির ধান কাটা ও মাড়াইয়ের আয়োজন করে কৃষি বিভাগ। ধান কাটা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। চাঁদপুরের কচুয়ার বাসাবাড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে বসবাস করছে অসংখ্য মৌমাছি। মৌচাকের মধু দিয়ে পরিবারের প্রয়োজন মিটিয়ে গ্রামের মানুষদেরও দিচ্ছেন তিনি। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। দোতলা এই ভবনে ছোট বড় অন্তত 20টি মৌচাক রয়েছে। কচুয়া উপজেলার বাসাবাড়িয়া গ্রামের ব্যবসায়ী হাজি বাচ্চু মিয়ার বাড়িটি মৌমাছি বাড়ি নামে পরিচিতি পেয়েছে।
বাচ্চু মিয়ার ছেলে ইউপি মেম্বার মানিক জানান, নির্মাণের পর থেকেই ভবনটি মৌমাছির দখলে। সর্ষা অন্যান্য ফুলের থেকে যখন উৎপাদন হয় প্রতি বছরে আমার এই বিল্ডিংয়ে এগুলো আসে, আবার সিজন শেষ চলে যায়, বর্ষার সিজন আসলে আবার থাকে না। তার থেকে আমরা মধু পাই 2 কেজি 3 কেজি করে। শুরুতে ভয় থাকলেও পরে মৌমাছিদের সঙ্গে সখ্য গড়ে উঠেছে এই পরিবারের। বছরে 2 বার মধু সংগ্রহ করা হয়। আমাদের আমাদের কিছু ক্ষতি করে না, মানে এটা আমাদের বসছে, আল্লাহ তাআলা দিছে। 7-8 বছর তাই বইতে আছে, বইয়ে ধরেন না মানুষ আইলে ভাঙে, কিসমতো যা হয় তা পাই। যে কোনো মানুষ আসুক, ওরা কাউকে ক্ষতি করে না। এখন এগুলা আমাদের ভাগ্য আছে, আল্লাহ তাআলা দিছে, আল্লাহ দানীয় জিনিস এরই। গ্রামীণ এলাকায় গাছপালা ও ঝোপঝাড় কমে যাওয়ায় প্রাকৃতিক মধুর উৎস কমছে। এরকম সময়ে বাসাবাড়িতে এত মৌচাক হওয়ায় এলাকাবাসীর মধ্যে সাড়া ফেলেছে এই বাড়ি। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। যুক্তরাজ্যে 1 বছরেরও বেশি সময় পর করোনা মহামারীজনিত বিধিনিষেধ মার্চে শিথিল করা হয়েছে। এপ্রিলে দেশটির শ্রমবাজার প্রত্যাশার চেয়েও বেশি শক্তিশালী হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী এপ্রিলে বেতনভুক্ত কর্মী 97,000 বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির বেকারত্ব হার অপ্রত্যাশিতভাবে হ্রাস পেয়ে 4.8% দাঁড়িয়েছে এবং এ সময় বেতনভুক্ত কর্মী বেড়েছে 84,000। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। আগামী 2 বছর টাইগারদের হোম সিরিজে টাইটেল ও ব্র্যান্ডিং স্পন্সর ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্পন্সর আলেশা হোল্ডিংস, ওয়ালটন।